শুধু দর্শক মণ্ডলী, শুরু করছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপ। আজকে বিজয় দিবস, এই জন্য আমাদের টাইটেলটা একটু ডিফারেন্ট। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নতুন বাস্তবতায় বিজয় দিবস। আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন জনাব ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। এছাড়াও রয়েছেন মোহাম্মদ শামসুল আরেফিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব শীতল মুনা ওরপি, শিক্ষার্থী, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী। আমি প্রথমেই আজকের আলোচনায় যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। নারী পুরুষ সহ অগণিত লক্ষ লক্ষ মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা, যারা আমাদের এই দেশের স্বাধীনতা স্বাধিকারের সেই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আমি প্রথমেই শুরু করব জনাব মোহাম্মদ শামসুল আরেফিন চৌধুরী, আপনাকে দিয়ে। মুক্তিযুদ্ধ আমাদের দেশের যেই আবির্ভাব বিশ্ব মানচিত্রে, এটা আমাদের জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনি মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলেন একজন কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে। ওই সময়টা, মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়টা থেকে শুরু করে আপনারা কীভাবে দেখেছেন ওই সময়টাকে? ধন্যবাদ আপনাকে। যখন মুক্তিযুদ্ধ চলে তখন আমি ক্লাস 8-এর ছাত্র। সেই অবস্থায় ওই স্কুলের থেকে দেখতাম যে প্রায়ই মিছিল বের হতো। কিসের মিছিল? যে পাকিস্তান স্বাধীনতার আন্দোলন করবে, পাকিস্তানে যে আমরা দ্বারা শোষিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, এই নিষ্পেষণ এবং শোষণের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করতেছে। তখন আমরা যদিও ছাত্র, অত বেশি বুঝতামও না। আর স্বাভাবিক কারণে যখনই কোনো মিছিল বের হতো বা কোনো হইতো, মিটিং হতো, আমরা সাথে সাথে ওখানে যেতাম, কি বলে শুনতাম। এক পর্যায়ে যাই তখন দেখলাম যে আপনার বুঝলাম যে 62-তে আপনার 6 দফা আন্দোলন, 66-তে 6 দফা আন্দোলন, 69-এ পরে যায় আপনার গণ অভ্যুত্থান হলো, গণজাগরণ হলো 71-এ। যে তখন জাগরণের সময় দেখলাম যে কেন এগুলি আমরা করতেছি, যে পাকিস্তানিরা আমাদের উপরে যথেষ্ট অন্যায় করতেছে, অবিচার করতেছে, পূর্ব পাকিস্তান থেকে শোষণ করে নিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাচ্ছে। ওই একটা সাইনবোর্ড পড়তাম, সোনার বাংলা শ্মশান কেন? অর্থ হইল যে বাংলার এদিকে কাগজ তৈরি হয়, ওদিকে যায় আপনার কাগজ বিক্রি হয়, কিন্তু এখানে আমাদের হলো ডাবল দাম। এরপরে আস্তে আস্তে এক পর্যায়ে যায় 71-এ দেখা গেল যে ইলেকশন হলো, ইলেকশনে 70-এর ইলেকশন হলো, ইলেকশানে যে দেখা গেল যে একক সংখ্যাগরিষ্ঠতা বাঙালিরা পেল। তো একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আর ক্ষমতা ছাড়তেছে না। কেন ছাড়ে না? বলে যে আজকে ছাড়বে, কালকে ছাড়বে, এই করতে করতে এক পর্যায়ে যায় তারা শুনলাম যে 25 মার্চ রাতে এই কালো দিবস তারা গুলি করে ঢাকাতে অনেক লোক মারল। আমরা গ্রামে থাকতাম, গ্রামের অত কিছু বুঝতামও না। বড় ভাইরা এখানে সেখানে মিছিল করতো, মিটিং করতো, জায়গায় জায়গায় যায় পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতো। তখন আমাদের কাছে খুব একটা লাগতো যে এইরকম অত্যাচার করে আমাদের উপর। যাক, এক পর্যায়ে 71-এ যুদ্ধ লেগে গেল। যুদ্ধে সবাই যায়, শুনলাম যে আমার এক মামা ছিল, উনি যুদ্ধে গেছেন, ওই ইন্ডিয়াতে ট্রেনিং নিচ্ছে। তারপর আমার এক ভাই, মামাতো ভাই, আপন ভাই, মামাতো ভাই, উনি মুক্তিযুদ্ধের কমান্ডার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তুখুর, উনি হলো হাজীগঞ্জ থানার মানে খুব বড় একজন মুক্তিযোদ্ধা, কমান্ডার ছিলেন। জি। তো এই রকম করে সবার নাম শুনে আমাদের উদ্বুদ্ধ হলো আমরা কি করে যাই, আমরা তো এখনো ছোট। তখন বললো যে যে কেউই যেতে পারে। আজকে শুনে যে পাড়ার এ নাই, ও নাই, কোথায় গেছে? মুক্তিযুদ্ধে গেছে। যে কোনো সময় পাঞ্জাবিরা আসতে পারে বা পাকিস্তান হানাদার বাহিনী আসতে পারে। তখন আমরা বাধ্য হয়ে সবাই খুব সচেতন থাকতাম কখন পাকিস্তান আর্মি আসে। ভোরবেলায় আমরা পালাইয়া অন্য থানায় চলে যেতাম। কারণ হলো যে অন্য থানায় গেলে শুনতাম যে অন্য থানায় গেলে কোনো আর্মিরা, এই থানার আর্মি অন্য থানায় যাবে না। আচ্ছা, শেষ পর্যন্ত আমরা ওইভাবে পালাইয়া চলতেছি। 1971 সালের 18ই সেপ্টেম্বর
হঠাৎ 4-5 জন লোক দৌড়ে এসে বললো যে সবাই পালাও, পাকিস্তান আর্মি এদিক দিয়ে আসতেছে। কয়েকশো। আপনার গ্রাম ছিল কোনটা? আমার গ্রাম ছিল পয়ালগাছা, বরুড়া থানা, কুমিল্লার। তা আমি দৌড়াইয়া বাড়ির ভিতরে গিয়ে সবাইকে আমি বললাম যে আপনারা সবাই পালান, আজকে কিন্তু পাকিস্তান আর্মি আসতেছে, কাউকে বাঁচতে দেবে না। তখন ওনাদেরকে সবাই ঘরে ঢুকাইয়ে দিলাম, ইয়ে করলাম। আমি তখন বয়সে ক্লাস 8-এর ছাত্র। আমি কি করলাম, আমি আস্তে ওনাদেরকে ঢুকাই আমি আস্তে বাড়ির দিকে গেলাম, যাই দেখলাম যে ঠিকই পাকিস্তান আর্মি আমাদের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে কয়েকশো। সাথে সাথে ভিতরে আসলাম। আইসা যখন এসে দেখলাম যে আমাদের পুকুর পাড়ে 7-8 জন মুক্তিযোদ্ধা, দৌড়ে যায় দেখি যে আমার এই বড় ভাইয়ের ক্লাসমেট এই আরিফ, তারপর আরও কয়েকজন সিরাজ, মমতাজ, ওনারা সবাই ওই পুকুর পাড়ে অস্ত্র নিয়ে বসা। ভাই কি এখানে? আমরা তো যুদ্ধ করতে আসছি, তুমি চলো আমাদের সাথে। বলে অবশ্যই যাব না কেন? যুদ্ধ জিনিসটা কি এই জিনিসটা আমি বুঝতামই না তখন, কিন্তু যেতে হবে। তখন বলে আমরা তো এই রাস্তা চিনি না, কোন দিক দিয়ে যেতে হবে তুমি একটু কাইন্ডলি বলো। তখন আমি বললাম আমার সাথে চলেন। আমি খুব উদ্যোগী হয়ে ওনাদেরকে নিয়ে গেলাম পাশের গ্রামে নেওয়ার পরেই 1 গ্রাম পরেই যায় সবাই, আবার বৃদ্ধ বনিতা সবাই এসে পায়ে ধরে পড়লো। আমি হলাম একটা 8ম শ্রেণীর বালক, আমার কাছে 60-70 বৎসরের মহিলা পুরুষ এসে পড়ে, ওদেরকে শেষ করে দেন, আপনারা আছেন, আপনারা যান। তখন আমরা আমার আরও বেশি উদ্বুদ্ধ হয়ে গেলাম। তখন আর বিদেশ সামনাসামনি যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে অগ্রসর হলাম। একটু যাওয়ার পর কোনো নিশানা আমরা পাই না। এক পর্যায়ে যাইয়া বললাম যে এখানে একটা পুকুর আছে, আমরা এখানে একটু দাঁড়াই। ওটা কোন জায়গা? ওইটা হলো নারায়ণপুর বলে জায়গাটার নাম। নারায়ণপুর একটা হিন্দু বাড়ির বাহির বাড়ির পুকুরে আমরা যাইয়া দাঁড়ালাম। প্রায় আমরা তখন 10 জনের মতো সবাই যায় পুকুরের চারদিক থেকে এইভাবে আমরা অ্যাম্বুশ করে বসলাম। আসলে আমাদের অভিজ্ঞতা ছিল না তখন, অস্ত্র ছিল খুবই সামান্য। একটা আপনার হাতে তো কোনো অস্ত্র ছিল না? তখন আমাকে করেছে কি, ওই যে আরিফ ভাই উনি বললো যে আমার কাছে SMG আছে একটা, তুমি আমার এই জিনিসগুলো নাও, আর এই গ্রেনেড এগুলো তোমার হাতে নাও, আর কেউ যদি তোমার সামনে আসে তুমি এই গ্রেনেডটাকে মারবা। মারতে গেলে ক্লিপ ধরে যখন তুমি ছুড়ে তুমি মাথার নিচে নামিয়ে দিবা, গ্রেনেড বাস্ট হবে। তো আমি এটা জেনে গ্রেনেডের একটা হাতে নিলাম, আর টোটাল অ্যামুনেশনগুলো নিজের কাছে নিয়ে নিলাম। নিয়ে ওখানে গেলাম। কিন্তু পাকিস্তান আর্মি কিন্তু আমাদের এই অজ্ঞতাটা বুঝতে পেরেছে। তারা ওই যে বাইনোকুলার দিয়ে বা তাদের অত্যাধুনিক যেসব জিনিসপত্র আছে এগুলি দিয়ে ধরে ফেলছে যে আমরা এই জায়গাটায় আছি। তারপরেও আমি যে কমান্ডার ছিল মিস্টার সিরাজ, ওনাকে বললাম সিরাজ ভাই আপনি কাইন্ডলি যদি একটু আরেকটা পুকুর আছে ওই পুকুরে আপনি কয়েকটা লোক পাঠান, কারণ ওদিক থেকে আসলে যেন তারা আগে ট্যাকেল করে, পরে আমরা এখান থেকে আসি। তো উনি বললো বাবু তুমি তো ঠিকই বলছো, এর সামনে পাঠাই দিল কয়েকজন। আর আমরা যে জায়গাটায় অ্যাম্বুশ করেছি পাশেই ছিল একটা রাস্তা, এই রাস্তা দিয়ে পাকিস্তান আর্মি গিয়েছে এবং আবার তারা আসলে আমাদেরকে দেখে ব্যাক করতেছে। তো কোনাকুনি আরিফ নামে আরেকজন ছিল আমার বড় ভাইয়ের বন্ধু, উনি এই SMGটা নিয়ে পুকুরের টোটাল বডিটা, তো উনি ওই টোটাল বডি রাইখাই বলে যে আমি তো আর পারতেছি না, সিরাজ ভাই একটু অর্ডার করেন আমি গুলি করি, একটু অর্ডার করেন। তো আমি বললাম আমি আর পারি না, করে ব্রাশ ফায়ার শুরু করছে। তো ওনার ব্রাশ ফায়ার করতে করতে এক পর্যায়ে জায়গা দেখি যে আমার আশেপাশে যে মুক্তিযোদ্ধারা ছিল কেউই নাই, শুধু আমি আর আরিফ। উনি তো পুকুরের মধ্যে? হ্যাঁ পুকুরের ভিতরে, ওনারাও পুকুরে ছিল পারে, ওনারা অলরেডি মারা গেছেন। ওনারা কই গেছে জানি না। আরিফ ইন দি মিন টাইম পিছনের দিকে আরিফ ভাই দেখে আমাকে বললো চলো আমরা এখান থেকে যাই, আমরা তো বাঁচতে পারবো না। তখন আমরা আস্তে ওই পুকুরটা অন্য পাট দিয়ে আস্তে পিছনের দিকে। উনি যে ব্রাশ ফায়ার করলেন ওই পাকিস্তানের আর্মি কি মারা গেছে একজন? আমি আসলে তখন এটা পুরোপুরি দেখি না। তখন ওই একটা শন ক্ষেতের ভিতরে গিয়ে উনি বসে বললো যে দেখো আমরা মনে হয় বাঁচতে পারবো না। আমি কই কেন ভাই, আমার তো আসলে অভিজ্ঞতা কম। কয় তুমি এই অস্ত্রশস্ত্রগুলো নিয়ে যাও, আর আমি চতুর্দিকে উনি করলো কি ম্যাগজিন ঢুকালে শরীরে, ঢুকাইয়া বললো যে আমি যদি বাঁচি আমি যে তোমার জন্য সবার কাছে আমি মাপ চাইব, যে ওকে তোমরা মাফ করে দিও, আর
আমি যেন উনি যদি মারা যায় আমি যে যেন সেম কথাটাই বলি। এরপর উনি চলে গেল। আমি অনেক দূর মানে ট্রাভেল করে যাওয়ার পর এক জায়গায় যায় দেখি যে আমার মাথার উপর দিয়ে হাজার হাজার গুলি যাচ্ছে পাকিস্তান আর্মির। আমি মাথা উঠাইতে পারতেছি না। তখন ওই জায়গায় গিয়ে আমি ধরা পড়লাম। আর্মিদের কাছে ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে অস্ত্রসহ। এবং ওই যে গ্রেনেডটা আমার আঙ্গুলে লাগানো ওটাও ছিল আমার সাথে। ধরার পরে আমি যখন ওখান থেকে আমাকে ধরে নিয়ে আসলো, পরে এসে সাথে কি আর কেউ ধরা পড়েছিল? তখন আশেপাশের বাড়িতে যারা ছিল, আশেপাশে মুরব্বী জাতীয় বা যাদেরকে মনে হয় যে মুক্তিযোদ্ধার মতো মনে হয় বা যারা প্রসিদ্ধ আছে গ্রামের, এই সব লোকজন ধরে নিয়ে ওই যে বটতলি নামে একটা বাজার আছে সেই বাজারে নিয়ে সবাইকে বসাইছে। বসানোর পরে দেখি যে সিরাজ ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় ধরে নিয়ে আসছে, যে কমান্ডার ছিল। এনে ওনাকে করলো কি রাস্তার এক পাশে রাখলো। তারপরে দেখি যে আমি যখন ওখান থেকে চলে যাই মানে পুকুর পাড় থেকে, একটা লাশ দেখি যে গলা কাটা। দেখে আমি আবার ক্রস করে আরেকটার সামনে গেছি, যাই দেখি যে পুরা পেট কেটে ফেলছে। তার আরেকটু সামনে যাই দেখি যে আরেকজন, 3 জন মৃতদেহকে ডিঙ্গিয়ে আমি তখন গেলাম। যাওয়ার পরেই আমি ধরা পড়লাম। ওখানে কতজন শহীদ হয়েছিল ওই যুদ্ধে? ওই যুদ্ধে মোট 5 জন শহীদ ছিল একবার অন দ্য স্পট। আই থিঙ্ক আমাদের এলাকায় ওই থানায় আর কোনো যুদ্ধই হয়নি। সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ ওইটাই ছিল। পরে আমাকে ধরে নিয়ে গেল। আর ওই যে সিরাজকে বললো যে তুমি সত্য করে বলো তোমার অস্ত্র কোথায় রেখেছো তুমি। সিরাজ বললো যে আমার তো কোনো অস্ত্র নাই। তুমি তো মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধা না। বলে যে তুমি ভালো করে বলো, সত্য কথা বলো, তোমাকে আমরা ছেড়ে দেবো, আর যদি মিথ্যা বলো তোমাকে মেরে ফেলবো। তখন তাকে ওই যে একটা জায়গায় রাস্তার পাশে মাথাটা নিচের দিকে দিয়ে আমার সামনে একটা গুলি করলো। করার পরে ও চিৎকার দিয়ে উঠছে। পরে আবার ব্রাশ ফায়ার মারছে, মেরে সাথে সাথে ওকে শেষ করে দিল। তখন আমাদের কমান্ডার ছিলেন না? উনি কমান্ডার ছিলেন। এরপরে দেখলাম যে আর্মির অফিসার অর্ডার করলো যে কতজন মারা গিয়েছে তুমি জলদি করে গিয়ে ওদেরকে বলো, আমাদেরকে বলতে হবে। তো ও যায় দেখি যে মারা গেছে বায়োনেট দিয়ে চার্জ করে পেটটাকে এটাই বলে যে এক ঠুমর গিয়া। দ্বিতীয় জানে যায় আবার বায়োনেট দিয়ে চার্জ করে। এই করতে করতে আরিফ যেখানে গেছে, আরিফ একজন মুক্তিযোদ্ধা ছিল যার সাথে আমি ছিলাম, আপনার ভাইয়ের বন্ধু। জি, উনি রাস্তার পাশে পানিতে শুধু নাকটা জায়গায় আছে। এই অবস্থায় আরিফের ওখানে এক ঠুমর, আরিফ কিন্তু খেয়াল করতেছিল যে আসতেছে। উনি ওইটা ব্রাশ ফায়ার করছে, করার পরে একজনও মারা যায় নাই। আবার পানিতে ডুব দিছে, আবার উঠে মারছে ব্রাশ ফায়ার। এই করতে করতে 3বার উঠার পর 4র্থবারে ওনার গলা দিয়ে গুলি ঢুকলো। গুলি ঢুকে উনি সাথে সাথে পড়ে গেল। আমাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল, প্রায় 40 জনের মতো নিয়ে। এর ভিতরে একজন মুক্তিযোদ্ধা ছিল সহযোগী, আর আরেকজন আমার সাথে ছিল। এই 2 জনকে ধরে আর আমি সহ 3 জনকে মুজাফরগঞ্জ জায়গায় একটা বাজার আছে, ওই বাজারে নিয়ে ওদেরকে, আপনার উপজেলার মধ্যেই? উপজেলার মধ্যেই, ওখানে রেখে, এটা লাকসাম সংলগ্ন। আচ্ছা আচ্ছা। রেখে আমাদেরকে বললো যে আজকে রাত্রেই 3 জনকে মেরে ফেলবা। আর অন্য যে 30-37 জন ছিল ওনাদেরকে আর্মি কনভয়েতে করে কোথায় নিয়ে গেছে জানি না। রাত্রেবেলা হঠাৎ করে আমার উপরে বললো যে তোমাকে স্টেটমেন্ট দিতে হবে। তা আমি তো স্টেটমেন্ট দেব, ওকে যাই। যাওয়ার পর ওখানে আমাকে সুবেদার মেজর একজন জিজ্ঞেস করলো যে তুমি এই অস্ত্র পেয়েছো কোথায়। আমি বললাম যে আমি অস্ত্র পেয়েছি এইভাবে। আমার বন্ধু, বড় ভাইয়ের বন্ধু, উনি বললো যে এগুলি নিয়ে চলো। বড় ভাইয়ের বন্ধুর অস্ত্র নিয়ে গেছি। তোমার বাড়ি কোথায়? আমি বললাম যে আমার বাড়ি এই গ্রামে। এখানে তো একজন ডাক্তার সাহেব আছেন, তুমি কি চিনো? আমি কই জি, উনি ডক্টর আশরাফুদ্দিন চৌধুরী, উনি আমার ভাই হয়। তাই নাকি? আমি জি। আমি তো ওনাকে উপকার করবো বলেছিলাম কোনো এক সময় ওনাকে উনি আমার একটা মানে কঠিন রোগ থেকে আমাকে বাঁচিয়েছে। কে পাকিস্তানি? না, উনি বাঙালি। উনি বাঙালি না, আপনাকে যে জিজ্ঞাসাবাদ করতেছে ও পাকিস্তানি, বেলুচ রেজিমেন্টের। ভদ্রলোক এটা বললে সাথে সাথে ফোন লাগাইছে। ফোন দিয়ে ওই বেলুচ রেজিমেন্টের উনি আমার ভাইয়ের সাথে ফোন করলো যে এইরকম কোনো লোককে চিনেন? উনি আবার ঘোর
মানে পলিটিশিয়ান, উনি বলে আমি তো ঠিক ধরতে পারতেছি না, আপনাকে একটু বলেন তো, ওর সাথে কথা বলেন। তখন আমাকে বলল যে তুমি বলো যে আমি চিনি, তবে ওই রকম চিনি না। আর উনি সুবেদার মেজরকে বলল যে উনি আমারই আত্মীয় হয়, আমি এখনো ঠিক মনে করতে পারতেছি না কোন ধরনের, ধরা দিতে চাচ্ছে না। কাছে আমি আসছি বলে উনি পরদিন সকালে আসবে এই বলে বাস আমাকে ছেড়ে দিল। রাত্রেবেলায় সবাইকে মারতে নিয়ে যাবে। ইন দি মিন টাইম সুবেদার মেজর বললো যে কাউকে মারবা না, এখন রাখো। পরের দিন আমাকে এসে আমার ওই ভাই বললো যে তুমি চলো। আমি তো ভাবলাম যে আমার তো রিলিজ হয়ে গেছে, আমি রওনা দিলাম। বাজারের মাঝখান দিয়ে অর্ধেক পথে যাই, আমার ভাই যে গেছে, উনি হুন্ডা নিয়ে গেছে, উনি কথা বলে যে এইভাবে কাঁপে, কেন সবাই তো স্বাধীনতা যোদ্ধা। আমার বললো আমি তো ব্যাগটা ফেলে আসছি সুবেদার মেজরের টেবিলে, তুই ব্যাগটা নিয়ে আসো। আমি ব্যাগের জন্য গেছি। এরপরে 3টা আর্মি কনভয় এসে দাঁড়ালো, দাঁড়ায় বললো যে ওনাকে কোথায় নিচ্ছেন? কয় সামনে। তাকে অ্যারেস্ট করো, তাকে হাজীগঞ্জে পাঠাও। তাকে আপনাকে? আমাকে। ও মুজফ্ফরগঞ্জ থেকে হাজীগঞ্জে? আমাকে হাজীগঞ্জে ওই তাদের একটা সেল আছে, ওই সেলে পাঠাইছে। ওখানে যায় দেখি যে 37 জনের সবাই আছে। সবাইকে ধরে অন্য উপজেলাতে, অন্য উপজেলায় চাঁদপুরে পড়েছে। ওখানে যায় সবাই কান্নাকাটি করলাম। রাত্রে আবার সেম স্টেটমেন্ট নিল এক আর্মি। আপনি একটু সংক্ষেপে যদি এই অংশটা বলেন। জি, আপনি ছাড়া পেলেন কিভাবে সেটি শুনি আমরা আসলে। পরে একে একে অন্যদেরকে যাকেই ছাড়ছে, আমাকে আর ছাড়ে না। আমার 3বার গুলির অর্ডার হলো। 3বার গুলির অর্ডার পরে আবার আমাকে কেন জানি মারা হইলো না, আমি বুঝতে পারলাম না। বললো তোমার ফাদার কি করে? আমি বললাম যে আমার ফাদার তো গভর্নমেন্ট সার্ভিস করেন। কাউকে এই বলেই আমাকে ছেড়ে দিছে। ওই যে ওদের ওখানেই রেখে দিছে, বুঝছেন। একে একে একজন করে ওরা ডেকে নিয়ে একটা ফাঁকা আওয়াজ করে ছেড়ে দেয়, কিন্তু আমার কোনো আওয়াজ পাই না। আমি ওই ছাদেই আছি, আমাকে কেউ কিছু বলেও না, কিছুও না। পরে আমি চিন্তা করলাম আমার আত্মহত্যা করাই ভালো। তারা যেভাবে টর্চার করে মানুষদেরকে মারে। আপনাকে তো প্রহার করেছিল? হ্যাঁ, যথেষ্ট প্রহার করতেছিল। তখন ওই যে একজন আর্মি সুবেদার মেজর ছিল, উনি বলছে যে আমি তোমাকে ছেড়ে দিব, আমি যেহেতু কথা বলেছি, আমি যেভাবেই হোক তোমাকে ছাড়বো। কারণ কীভাবে ছাড়ছে আমি ঠিক বলতে পারবো না। তবে পরে আমাকে ওখান থেকে ওই ক্যাপ্টেন বললো যে নেই ছোট দেখা, এই বলে ছাড়া দিল। পরের দিন আমি যাই দেখি যার কেউ নেই, আমি আত্মহত্যা করব। নিজে ডিসিশন নিলাম যে এখান থেকে পরে আত্মহত্যা করব। আর দূরে দাঁড়ায় দেখি যে আমার ফাদারকে খুব কান্নাকাটি করতেছে। ও উনি ওই জায়গায় এসছেন? ওই জায়গায় এসছেন, অফিসে থেকে ছুটি নিয়ে শুনছে যে আমি হয়েছি। ওখান থেকে উনি কাঁদতেছে, আমি চুপ করে দাঁড়ায় গেছি, আমার তো কিছু করার নাই। পরে আমাকে ডাক পড়লো। ডাক পড়ার পরে আমাকে বলল, ওই আর্মির সেই ক্যাপ্টেন বলে বসলো যে শুনেন, আপনার ছেলেকে আমি মেরে ফেলতাম। যখন আপনি পাকিস্তান থেকে রওনা করি, আমার একটা ভাই এসে আমাকে জড়ায় ধরে বলল, ভাইয়া তোমাকে কি আর কোনোদিন দেখবো না? তখন ওই ভাইয়াকে বললাম, না দেখবে না কেন? আমি যখনই ওকে অর্ডার করতে যাই, আমার ছোট ভাইয়ের কথাটা আমার মনে পড়ে। 3বার অর্ডার করে 3বারই আমি রিফিউজ করেছি, না রাখো। এই শেষ পর্যন্ত আমার ফাদারের কাছে মানে রিটার্ন রেখে বললো যে ওকে ছেড়ে দাও, বলবা সে যেন যুদ্ধ শিখে যুদ্ধ করতে আসে। বেসিক্যালি আমার তো কোনো ট্রেনিং নাই। তখন আমি চুপ করে আসি। আমার ফাদার বললো বুঝেছ? আমি বলছি জি বুঝেছি। জি, আমরা আসলে একটু বেশি আবেগঘনই হয়ে গেছে আপনার এই বর্ণনা শুনে। আসলে ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসব। এই পর্যায়ে একটু জানতে চাচ্ছি জনাব ইলিয়াস খান আপনার কাছে, এই যে মুক্তিযুদ্ধ আমাদের তো একটা গৌরবময় ইতিহাস, এই নতুন বাস্তবতায় আমরা যে বিজয় দিবসকে উদযাপন করছি, আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার এক সহ আলোচক প্রখ্যাত মুক্তিযোদ্ধা, তিনি যে বর্ণনা দিলেন এই পার্ট কিন্তু আমরা জানতামই না। আমরা জানতাম মুক্তিযুদ্ধ মানে যুদ্ধ, এগুলোই, বাট অনেক কাহিনী শুনলাম, অনেক ঘটনা শুনলাম। এবারে তো একটা ভিন্ন প্রেক্ষাপটে এবার বিজয় দিবস পালিত হচ্ছে। আপনাকে ধন্যবাদ যে আপনি যেটি টপিকে রেখেছেন খুব চমৎকার। কারণ
দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধকে একটি দল তাদের সম্পত্তিতে পরিণত করেছিল। বাংলাদেশ তো আসলে সবাই মুক্তিযোদ্ধা, কিছু রাজাকার বাদে সব মানুষ তো মুক্তিযোদ্ধা। যেমন উনি আছেন, যেমন মুক্তিযোদ্ধা একবার গিয়ে পানি খেয়েছেন, যেমন আমাদের বাড়িতে দেখেছি যে মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করা হচ্ছে আমাদের চাচার বাড়িতে, আমাদের বাড়িতে। তখন তো এত খাবার দাবার এত সহজ ছিল, সহজলভ্য ছিল না, সুতরাং কিন্তু বিভিন্ন বাড়ি থেকেও রান্না করে দিত। সুতরাং আমি যেটি বললাম যে শুধু কিছু রাজাকে, তাও কিন্তু হাতে গোনা বাদে সব মানুষ মুক্তিযোদ্ধা। 7.5 কোটি মানুষ ছিল, এর মধ্যে ধরুন 7.25 কোটি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, কিন্তু এটিকে কিন্তু একটি দল, বিশেষ করে আওয়ামী লীগ গত 15.5 বছর এর আগে থেকেই তারা কিন্তু নিজস্ব নিজস্ব মুক্তিযুদ্ধ শুধু তারাই করেছে, আর কেউ করেনি। যেমন মুক্তিযুদ্ধের যিনি ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটি কিন্তু আওয়ামী লীগ কোনোদিন স্বীকার করে। এবং বাচ্চাদের, আমাদের কমলমতি শিক্ষা দিতে ভুল শিক্ষা দেওয়া হয়েছে এবং নানা কিছু বানানো হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। যেমন এক ব্যক্তি কিছু, যেমন আমি আওয়ামী লীগের দলের কথাই বলি, এই আমাদের 4 নেতা আমরা শুনি বা মুক্তিযুদ্ধ, তাদের কারো কোনো ন্যূনতম ক্রেডিট কিন্তু দেওয়া হয় না, শুধু আওয়ামী লীগের নেতৃবৃন্দে যারা আছে টপ নেতাকে ক্রেডিট দেওয়া। সুতরাং এবার একটি ভিন্ন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ পালিত হচ্ছে, কারণ গত 15.5 বছর মানুষ কিন্তু প্রাণ খুলে কথা বলতে পারেনি। এমন একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল যে মানুষ যে সত্য কথা বলবে সেটাই বলতে পারে না। এখন কিন্তু সেই সুযোগ এসেছে। সুতরাং দেখেছেন যে আজকে সারা দেশব্যাপী কিন্তু মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, এবং শুধু একটি দলের মধ্যে গণ্ডিবদ্ধ থাকেনি, সব মানুষ, সব দল মত নির্বিশেষে, দিন শেষে যে দলই করি, সবাই তো এই 56,000 বর্গমাইল তারা ভালোবাসে, বাংলাদেশকে খুব শক্তিশালী রূপে দেখতে চায়, মুক্তিযুদ্ধের চেতনা সেটি বাস্তবায়ন চায়। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গত 15.5 বছর ব্যবসা হয়েছে। একজন মুক্তিযোদ্ধা আছেন, এমন মুক্তিযোদ্ধাও আছে, আমরা পত্রিকায় দেখেছি আওয়ামী লীগ বানিয়েছে যাদের অনেকে 50-এর নিচে, আমরা কিন্তু জেনে সেগুলি। এই যে বিভিন্ন সরকারি কর্মকর্তা, আমি এখানে নাম বলে তাদেরকে বিব্রত করতে চাই না, তারা বয়স বাড়িয়ে মুক্তিযুদ্ধের চাকরি আরো দীর্ঘায়িত করেছে। তো এগুলো তো হয়েছে। এবং আমি একটা বাস্তব উদাহরণ, আমাদের থানার যিনি মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলেন, তিনি হচ্ছেন আবার আওয়ামী লীগের বিএনপির আবার সভাপতি ছিলেন। তার মেয়ে বিশেষ চাকরি হয়েছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তাকে চাকরি দেওয়া হয়নি, কারণ তার আপনি জানেন এখন অনেকগুলো গোয়েন্দা সংস্থা কিন্তু তদন্ত করে রিপোর্ট দেয়, তারা বলেছে তার বাবা মুক্তিযোদ্ধা বা বিএনপি করে, সুতরাং তাকে চাকরি দেওয়া। যদিও এই 5ই আগস্টের পরে মেয়েটি চাকরি পেয়েছে। এই অবস্থা তো বাংলাদেশ ছিল। যেমন মুক্তিযুদ্ধ, আমার বাড়ি যেখানে, সেখানে বা তার বাড়ির কাছে আমার বাড়ি, মুক্তিযুদ্ধ 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল, তাকে কিন্তু খেতাব দেওয়া হয়নি বীরুত্তম, কারণ তিনি আওয়ামী দুঃশাসনে মুক্তিযুদ্ধের পরে তারা যে লুটপাট শুরু করেছিল এবং তাদের সহযোগী বাহিনী, ভারতীয় বাহিনী যে বাংলাদেশের মালপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে, তিনি তার প্রতিবাদ করেছিলেন। এই জন্য কিন্তু তাকে বীরুত্তম খেতাব দেন। সব সেক্টর কমান্ডার কিন্তু পেয়েছে, একমত তিনি পাননি। তো মুক্তিযুদ্ধের ইতিহাসটা আওয়ামী লীগের মতো হতে হবে, আর সেটি না হলে কিন্তু হবে না। কিন্তু এবার মানুষ প্রকৃত যে মুক্তিযুদ্ধের চেতনা, বহু ভুয়া মুক্তিযুদ্ধ আছে, দেখুন যে এখন যেমন উনি একদম অল্প বয়সে যুদ্ধ করেছেন, কিন্তু বহু ভুয়া মুক্তিযুদ্ধ, ইভেন রাজাকারও কিন্তু মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ করার কারণে মুক্তিযুদ্ধের নাম মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আছে। সুতরাং এই বাস্তব এখন প্রকৃত মুক্তিযুদ্ধ অনেক কিন্তু সার্টিফিকেট নেয়, কিন্তু আওয়ামী লীগ এটি 16 বছর থেকে আমি কিন্তু একটা সার্টিফিকেট এখনো পাই নাই। আমি কিন্তু মুক্তিযুদ্ধের ডাইরেক্ট, এই যে দেখুন এই বাস্তবতা আছে। বিভিন্ন ব্যবসা হচ্ছে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যারা ছিলেন ও অধিকাংশ ক্ষেত্রে আওয়ামী লীগের লোক, তারা অনেকে এমন অভিযোগ আছে অনেকে টাকা পয়সা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন, এটা তো হয় না ভাই। সুতরাং এবারে একটু ভিন্ন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের এই যে আমাদের বিজয় দিবস, আমাদের যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, জীবন বাজি রেখেছেন, তাদেরকে ভিন্নভাবে স্মরণ করা হয়েছে, দলীয় দৃষ্টিকোণ থেকে স্মরণ করা হচ্ছে না। এটি একটি পজিটিভ দিকে। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, মুক্তিযুদ্ধের সাম্য, সেই সাম্যই কিন্তু বাংলাদেশে ছিল না, আমরা জানি। বাট এখন একটি স্বপ্ন কিন্তু আমরা দেখতে শুরু করেছি, কারণ আমরা বারবার বঞ্চিত হয়েছি। 71-এর মহান মুক্তিযুদ্ধের পর আমাদের আশা ছিল যে আমরা একটি ভালো বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ পাবো, কিন্তু আমরা কিন্তু পাইনি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, আমরা কিন্তু পাইনি। এই দেখুন, প্রথমে গণতন্ত্র হত্যা করা বাকশাল করা হয়েছে, দুর্ভিক্ষ কিন্তু খাদ্য সংকটের কারণে হয়নি, আওয়ামী লীগের নেতৃবৃন্দের চুরির জন্য দুর্ভিক্ষ হয়েছে, ডাকাতির জন্য দুর্ভিক্ষ হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু জানে।
তারপর 90 আবার যে 90 যে আন্দোলনটি হয়েছিল তখন কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম অনেক কিছু, কিন্তু আমরা শেষ পর্যন্ত সেটি পাইনি। ভাই আজকে যে একজন গেস্ট আছেন 24-এ যে বিপ্লব, তিনিও একজন অংশীদার ছিলেন, আমরা কোনো না কোনো ভাবে ছিলাম। এখন কিন্তু এবার কিন্তু মানুষ খুব আশাবাদী হয়েছে যে আমরা ভালো কিছু পাবো। গণতন্ত্রের নামে যে গত 15.5 বছরে যা হয়েছে এটা তো আমরা চাই না। আমরা আয়নাঘর দেখেছি, মানুষকে গুম করা হয়েছে। এই যে বিএনপি নেতৃবৃন্দের নামে অনেক মামলা আছে, একজন নেতার নামে 500 মামলাও আছে, 400, 300, 200, এগুলো নর্মাল বিষয়। মানুষ ঘরে থাকতে পারে না, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস। এই যে মায়ের ডাকে একটি সংগঠন আছে, আমি জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম। এই যে প্রেস ক্লাবের সামনে যখন এরা সমাবেশ করতো, কি একটি বাচ্চা তার পিতার স্নেহ চায়, পিতাকে দেখেনি কোনো দিন, তারপর মা তার সন্তানকে খুঁজছে, এই বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল। বাট এগুলো থেকে আমরা এখন একটি মুক্ত পরিবেশ চাই বাংলাদেশে। আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমরা কথা বলবো জনাব শীতল মুনা উর্পি আপনার সাথে। আপনি তো মুক্তিযুদ্ধের অনেক পরবর্তী প্রজন্মের একজন, এবং আপনি জুলাই আগস্টের যেই বিপ্লব, সেই গণঅভ্যুত্থান, সেখানে আপনি সরাসরি জড়িত ছিলেন। এমনি আপনাকে জানতে চাচ্ছি, আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? ধন্যবাদ সবাইকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। না স্যার, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। একদম একজন সাধারণ শিক্ষার্থী। প্রথমে আমরা একটু জানতে চাই যে খুব সংক্ষেপে যে কোন বিষয়টা আপনাকে উদ্বেলিত করেছিল এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের জন্য? যদি আমার নিজের কথা বলি তাহলে আসলে সরকারি চাকরি পেতে হবে এরকম কোনো মানসিকতা আমার মধ্যে কখনোই আসেনি যে আমি সরকারি চাকরি করবই। কিন্তু যখন কোটা আন্দোলনটা শুরু হলো, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম কোটা আন্দোলন, মানে কোটার যে কোটার মধ্যে যে বৈষম্য, একদম বিশাল একটা পার্থক্যের ফলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হলো। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি যতগুলো আন্দোলন দেখেছি তার মধ্যে সব থেকে যৌক্তিক ছিল কোটা বিরোধী আন্দোলন। তো সেই আন্দোলনে আমার অনেক সহপাঠী তারা অংশগ্রহণ করেছে। তো আমার কাছে কোটা বিরোধী আন্দোলনের প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি যৌক্তিক মনে হয়েছে, তাই আমি শুরু থেকেই কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম। শুধুমাত্র এটা আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে যে এতখানি বৈষম্যের মধ্য থেকে আসলে আমাদের তরুণ সমাজ গ্রো করতে পারবে না সামনে, তো সেই হিসেবে আমি আসলে আচ্ছা, আপনার কাছে আরো জানতে চাচ্ছি যে আপনি তো হয়তো 20-21-এর কাছাকাছি হয়তো বয়স হবে, মুক্তিযুদ্ধ ইতিহাস আপনারা কতটুকু জানতে পেরেছেন, এবং খুব সংক্ষেপে যদি কি বিষয়গুলো জানেন আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে? আসলে আমি যতটুকু জেনেছি তা তো পাঠ্যপুস্তকের মাধ্যমে। সবাই জানে যে আসলে পাঠ্যপুস্তকগুলো আসলে কিভাবে লেখা হয়েছে বা কিভাবে রচনা করা হয়েছে। একজন মানুষকে, তাকে আমি একদম শ্রদ্ধার স্থান থেকে দেখি, আমি সসম্মানে তাকে স্মরণ করছি, শেখ মুজিবুর রহমান। যে একজন মানুষকে পুরো সকল ক্রেডিট দিয়ে একজন হিরো হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যে এই সমস্ত মুক্তিযুদ্ধে শুধুমাত্র একজন হিরো, সে হলো শেখ মুজিবুর রহমান। অবশ্যই তিনি একজন হিরো, কিন্তু তার পাশাপাশি আমাদের অসংখ্য বীর নেতৃত্ববৃন্দ ছিলেন। যদি আমি স্পেশালি বলি তো আজউদ্দিন আহমেদ। হয়তো এটা আমার সৌভাগ্য যে আমি বিশ্ববিদ্যালয়ের এমন একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি যেখানে সেমিনার লাইব্রেরিটি তাজউদ্দিন আহমেদের নামে তৈরি, এবং সেখানে তার অসংখ্য বই আছে। তো খুব আগ্রহের জায়গা থেকে আমি তাজউদ্দিন আহমেদকে পরে স্টাডি করেছি, সেটা আমার শুধুমাত্র নিজের পছন্দের জায়গা থেকে। কিন্তু যতটুকু আমি জেনেছি, যতটুকু আমি আমার বই থেকে যতটুকু যে সেখানে হলো শেখ মুজিবুর রহমানই একমাত্র হিরো, এবং তার আশেপাশের যত ব্যক্তিত্ব, তার কন্যা, তার ছেলে মেয়ে, তারাই আসলে মেইনলি এই এবং আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের একমাত্র ফ্যাসিলিটেটর হিসেবেই আমি জেনেছি মুক্তিযুদ্ধকে। জি, আপনার কাছে জানতে চাচ্ছি যে উনি যে জেনেছেন এটি কি উনি কি মনে করেন সত্য জেনেছেন না ফেব্রিকেটেড ইনফরমেশন? সেটাই, যে আপনি যেই বিষয়টা জেনেছেন আপনি পরবর্তীতে নিশ্চয়ই আরো জানার সুযোগ হচ্ছে, বিষয়টা কি একই রকম মনে হয়েছে আপনার নাকি? না, আসলে যত বেশি বড় হয়েছি অসংখ্য গুণী শিক্ষকদের শরণাপন্ন আমি হয়েছি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আমি মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তাই আসলে বাংলাদেশ স্টাডিজ নিয়ে আমার অনেক বেশি জ্ঞান ছিল না, কিন্তু বেশ কিছু মুক্তিযুদ্ধের বই পড়েছি আমি। তো সেখান থেকে প্রথম থেকে আমার প্রশ্ন ছিল যে তাজউদ্দিন আহমেদ কোথায়, হ্যাঁ, যে আসলে 9 মাস যুদ্ধটা পরিচালনা করেছেন, যে তাজউদ্দিন আহমেদ আসলে কোথায়। তো এই প্রশ্নগুলো আমার মধ্যে ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আমি একজন অত্যন্ত গুণী শিক্ষকের কাছে পড়ার সুযোগ পেয়েছি, তাকে এখন অসংখ্য মানুষ চেনে, তার আমি নাম নিচ্ছি না, কিন্তু তাকে ভাইয়া বলি আমরা ডাকি। তো প্রথম ভাইয়ের কাছ থেকে আমি এই প্রশ্নগুলো আমার মাথার মধ্যে এসেছে যে একটা এত বড় একটা মুক্তিযুদ্ধে শুধুমাত্র একজন হিরো কিভাবে থাকতে পারে, আর সেখানে তিনি আসলে এই পুরো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তো সেখান থেকে আসলে অনেক অনেক প্রশ্ন এসেছে। এরপর আমি অসংখ্য বই পড়েছি, আর্চারকে ব্লাডের বই পড়েছি, এছাড়া আরো আমার ডিপার্টমেন্টের জন্য আমার অনেক বই পড়তে হবে, সেখান থেকে আসলে প্রশ্নগুলো এসেছে। আর আমি অনেক বেশি প্রশ্ন করি, তাই আমি নিজেকে প্রশ্ন করেছি, মানুষকে প্রশ্ন করেছি, সেখান থেকে আসলে জানতে পেরেছি যে হ্যাঁ, শেখ মুজিবুর রহমান একজন হিরো, কিন্তু সঙ্গে সঙ্গে অসংখ্য ইতিহাস, অসংখ্য ব্যক্তি, অসংখ্য মানুষের আত্মত্যাগ এই মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। জানার আগ্রহ থেকেই হয়তো আপনার মূলত জানা হয়েছে। আর একটু জিজ্ঞেস করব যে যেই মুক্তিযুদ্ধ জন্য আমাদের এই নতুন দেশের সৃষ্টি হয়েছে, বর্তমানের বাস্তবতায় আপনি কিভাবে দেখছেন, সেটার সংযোগ বা কতটা পূরণ হয়েছে বলে মনে করেন? আমার কাছে মনে হয় 24 জুলাই আগস্ট যে বলে যে 24, আসলে এই 24 একাত্তরের একটা প্রতিফলনই মাত্র। 24 একাত্তরকে 71-এর স্থান নিয়ে নিতে পারবে না। 71-এর যে 71-এর পর আসলে যে ব্যর্থতাগুলো হয়েছে সেগুলো থেকেই আসলে এই 24 এসেছে। আবার 24-এ যে ব্যর্থতাগুলো হবে হয়তো তার থেকে 34, 44, 54 আসবে। কারণ যেখান থেকে আমি দেখছি অ্যাজ এ স্টুডেন্ট, 24-এর যে মূল মন্ত্র ছিল বা মূল নীতিগুলো ছিল, সেখান থেকে আসলে অসংখ্য মানুষ, অসংখ্য ব্যক্তি সেখান থেকে সরে আসছে। তো এই 24-কেও একটা নির্দিষ্ট দল আসলে কুক্ষিগত করার চেষ্টা করছে, সেটা আমি দেখতে পাচ্ছি, আমি অনুভব করি বিভিন্ন কারণে, বিভিন্ন জিনিস জেনে বা পড়ে। তো আমার কাছে মনে হয় যে 71-এর প্রতিচ্ছবি 24-এ আছে। আর যদি 71-এর ব্যর্থতা থেকে এদেশের মানুষ বা এদেশের যারা এখন লিডিং পজিশনে, তারা যদি না শিখে, তাহলে হয়তো 24-এর মতো আরো অসংখ্য 24 বাংলার বুকে আসবে। রাষ্ট্র এবং সমাজের জায়গায় আপনি কি ধরনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেন রাষ্ট্র এবং সমাজে? আচ্ছা, খুব স্পেসিফিক্যালি বললে আমি একটা বৈষম্যহীন সমাজ চাই, যেখানে একজন নারী হিসেবে আমি প্রশ্ন করতে পারবো যে কেন আমি এই অধিকার, আমার যে অধিকারগুলো সেগুলো আমি পাচ্ছি না। তেমনি একজন পাহাড়ি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারাও প্রশ্ন করতে পারবে যে কেন আমি আদিবাসী হয়েও আমি সেই অধিকারটা পাচ্ছি না। তেমনি সমাজের প্রত্যেকটা ক্লাসের মানুষ সে ওই অধিকারটা থাকবে যে সে রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবে যে আমি কেন এটা পাচ্ছি না, আর আমার অধিকারটা কেন আমাকে দেওয়া হচ্ছে না। এই প্রশ্ন করার জায়গাটা যেন হারিয়ে না যায়। আর আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রশ্নগুলো করে থাকবো, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো একটা দলের পক্ষে বা কোনো কিছু মানুষের পক্ষে আমার পুরো বাংলাদেশকে হাতিয়ে নেওয়া সম্ভব হবে না। তো আমি ওই জায়গাটা সবসময় চাই যে আমরা যেন প্রশ্ন করতে পারি। আমরা যে বৈষম্যহীন সমাজ চাই, সেই সমাজটা আসলে এই প্রশ্নের মধ্যে থেকেই আসবে। তো জি, আমরা আবার আসবো আপনার কাছে। জনাব মোহাম্মদ শামসুল আরেফিন চৌধুরী, আপনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন বা এর পরবর্তীতেও আপনি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার বিভিন্ন পরিবর্তন দেখেছেন। বর্তমানে যেই ব্যবস্থা কার্যকর রাষ্ট্র এবং সমাজ সর্বত্র, আপনাদের যেই উপলব্ধি বা যে আশা আকাঙ্ক্ষা ছিল তার প্রতিফলন কতটা দেখছেন এখানে? এর যদি বলতে যাই সত্য করে, আমরা এর প্রতিফলনের কিছুই পাই নাই। বিগত এই 54 বছরে, 53-54 বছরের ভিতরে আমরা কিছুই পাই নাই। কেন বলছিল বৈষম্যহীন সমাজ, আর পরে যেগুলো ওই ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, তারপর এই যে চার নীতি, হ্যাঁ গণতন্ত্র, নয় বিচারের স্বার্থে, হ্যাঁ সমাজ, এগুলো তো মুক্তিযুদ্ধের পরের কথা। বেসিক জিনিসটা আমাদের মুক্তিযুদ্ধটা যেটার উপর বেসিস করে হয়েছিল, কেন পাকিস্তান আমলে পাকিস্তানের জান্তা গোষ্ঠী কিন্তু ঠিকই একটা ফেয়ার ইলেকশন দিয়ে ওনারা বাংলাদেশের
একটাকে পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু ক্ষমতা দেয়নি বলেই তো বাঙালিরা আবার সেইভাবে উজ্জীবিত হয়ে আবার এটা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা পরবর্তী সময় এসে দেখলাম যে গত 15 বছরে এই গভর্নমেন্ট কোনো কিছুই করে না। এই ফেয়ার ইলেকশনের একটু ছিটে ফুটোও নেই। তো স্বাভাবিক কারণেই আমরা তো কিছু পাইনি। আর যে বৈষম্যহীন যে সমাজটা আমরা চাইবো, আমাদের যে অধিকার, মানব অধিকার, দেশ বিদেশে যেসব জায়গায় গেলে আমরা দেখি, এগুলির সাথে কোনো কিছুরই আমাদের মিল আমরা খুঁজে পাই না। তা এই যে জায়গাটা, যদি ধরেন এটা তো নির্বাচন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা, বা রাষ্ট্রের কোন জায়গাগুলোতে আপনার মনে হয় যে পরিবর্তনটা সত্যিকার অর্থে প্রয়োজন ছিল? পরিবর্তন বললে সর্বপ্রথমে বলতে হবে যে আইন শৃঙ্খলার যথোপযুক্ত প্রয়োগ। শুধু আইন করলে চলবে না, আইনগুলোর প্রয়োগ অবশ্যই করতে হবে। তারপর বৈষম্য দূর করতে হবে। এই যে ধর্মনিরপেক্ষতার কথা বলে কারো উপর কারো অধিকারকে ছিনিয়ে নেওয়া বা কিছুটা, যেটা ইসলামও দিয়েছে, অন্যান্য ধর্ম কোনো ধর্মের উপরে হস্তক্ষেপ করে, যেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করো না। সুতরাং আমরা এটা না করলেও চলে। এটার জন্য ধর্মনিরপেক্ষতা লিখতে হবে, বলতে হবে। ধর্মভাবে নিরপেক্ষ, কেউ ধর্মীয়ভাবে না। যার যার ধর্ম নিয়ে সে আছে। প্রত্যেক ধর্মকেই আপনি যদি করেন তাহলে দেখা যাবে সবার ভিতরে শান্তির কথা বলা আছে। তো সুতরাং ওই কথা না বললে বরঞ্চ ওটাকে যদি কাজ ইমপ্লিমেন্ট করা যায়, দ্যাট উইল বি দ্য বেস্ট। আর মুক্তিযোদ্ধারা যেখানে আছে, আপনার তাদের সুযোগ সুবিধার জায়গা বা অন্যান্য যে জায়গাগুলোতে 16 বছরে বিভিন্ন ব্যতয় আমরা দেখেছি, তো সেই জায়গায় আপনার উপলব্ধিটা কি? মুক্তিযোদ্ধারা প্রকৃতপক্ষে আসলেই কিছু পায় নাই। যত কথাই বলুক, মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে সব কিছু করা হয়েছে। আমি নিজে এই ডাইরেক্ট যুদ্ধে অংশগ্রহণ করেছি। 16 বছর আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। আমি কোথাও আমার এই যে নিজের সার্টিফিকেট নাই, ইন্ডিয়ার ট্রেনিং নাই, লাল বইতে আমার নাম নাই। সুতরাং আমাকে মুক্তিযোদ্ধা করা যাবে না। যে আমার থানা কমান্ডার, উনি বলতেছে সে মুক্তিযোদ্ধা ছিল, এবং এই যে সরকারি যে টিএনও ছিল, উনি পর্যন্ত ফরওয়ার্ডিং দিয়ে বলছে যে না, ওনাকে করতেই হবে। যতজন শহীদ আছে ওদের সাথে উনি জড়িত, কিন্তু কোথাও আমার নামটা কেউ উঠায় নাই। তো আমি তো এইসব জায়গায় দেখা গেছে যে আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গেলেন, যাওয়ার পর দেখা গেল যে আপনি যেখানেই যান ওনার কাছে যান, ওনার কাছে যান, দেখা যায় পয়সা খরচ ছাড়া অমুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে, আবার পয়সা দিয়ে। হ্যাঁ, আজকেও আমরা পত্রিকায় দেখেছি প্রায় 5,500 কোটি টাকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, এবং এগুলো বলা হয়েছে যে ম্যাক্সিমাম অপচয়ের খাতেই বেশি ব্যয় হয়েছে। মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সার্বিক যে জায়গাটাই ছিল সেখানে উন্নয়নের কোনো কিছু না ঘটেই। আমরা এবার একটু আসবো জনাব ইলিয়াস খান আপনার কাছে। এই যে পরিবর্তিত পরিস্থিতি, মুক্তিযুদ্ধ একটা ইতিহাস, আমাদের স্বাধীনতার বিনির্মাণ, আমাদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা। বর্তমানে যে সরকার বা যে শাসন ব্যবস্থা বা ভবিষ্যতে যারা আসবে, আপনি কিভাবে কি আশাবাদ ব্যক্ত করছেন, তাদের কাছে কি হতে? এবার আমি খুব আশাবাদী হয়েছে এই কারণে, এবার যারা আন্দোলন করেছে, আপনি দেখবেন যে গণতন্ত্র উদ্ধারের জন্য বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছে, বিশাল যে ছাত্র জনতা, যে বিশাল একটা জনগোষ্ঠী, তারা কিন্তু আগামী, বিশেষ করে এখন যারা আন্দোলন করে ছাত্রদের মধ্যে, তাদের বয়স ধরুন 18 থেকে 30-এর মধ্যে বা তারও কম। সুতরাং আগামী 20-30 বা আরও বেশি সময় কিন্তু তারা রাজনীতি সচেতন, এবং অনেকে রাজনীতি করবেনও। সুতরাং তারা একটি ভালো মোটিভ নিয়ে এবার কিন্তু আন্দোলনটি করেছে। আপনি দেখবেন যে অন্যান্য আন্দোলনের সঙ্গে এবারের আন্দোলনের পার্থক্য আছে। যেমন ধরুন 90 যে এরশাদ বিরোধী আন্দোলন, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমরা তখন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে 2-3টে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র করে এই আন্দোলনটি ছিল। কিন্তু এবারের আন্দোলনে কিন্তু পুরো দেশ ছড়িয়ে গেছে। শুধু শিক্ষার্থীরা না, তাদের যে অভিভাবক, তারাও কিন্তু আন্দোলন নেমেছে। সুতরাং এদের একটা চাপ কিন্তু রাজনীতিবিদদের উপর আছে, এই অর্থে দেশটাকে ভালোর দিকে নিতে হবে। এই যে 15.5 বছর লুটপাট করেছে ফ্রি স্টাইলে, আমার ব্যাংকে অনেক বন্ধু বান্ধব আছে, পুরো ব্যাংক কিন্তু সব সাফা করে ফেলা হয়েছে, কোনো নিয়ম কানুন কিচ্ছু ছিল না কোথাও। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, যেমন এরশাদ সরকারের আমলে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু টাকা কিন্তু পাচার হয় না, টাকা দেশের মধ্যেই ছিল, পাচার হলো খুব সামান্য হয়েছে।
দেশের মধ্যে টাকা যখন থাকে তখন তো কোনো না কোনোভাবে রোলিং হয়, সুতরাং সাধারণ মানুষ কলকারখানা হয়, ইনভেস্টমেন্ট হয়। বাট এবারে সমস্যাটি হয়েছে যে লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে। এবং আগে আমরা যখন পেপার পত্রিকা পড়তাম এই 1 কোটি 2 কোটি দুর্নীতির কথা শুনতাম, কিন্তু এখন কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, কম আপনি শুনবেন না। সুতরাং আমি যে কথা এই কথাটি বললাম এই কারণে, এসব বন্ধ করতে হলে ছাত্রদের একটি নজর কিন্তু রাজনীতিবিদদের উপর আছে, এবং এবার যারা আন্দোলন করেছে এবং ভবিষ্যতেও মনে হয় থাকবে এই কারণে আমি তো বললাম যে এরা কিন্তু আগামী 20, 30, 40 বছর পর্যন্ত রাজনীতি সচেতন থাকবে অথবা রাজনীতি করবে। সুতরাং যা ইচ্ছে তাই, আমি ইচ্ছে করলে ব্যাংক খেয়ে ফেললাম, আমি ইন্স্যুরেন্স খেয়ে ফেললাম, আমি যা ইচ্ছে তাই করলাম, এটি করা যাবে না। আমি এই আফ্রিকার দেশের মতো, নিঃসন্দেহে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার মুক্তিযুদ্ধে বড় অবদান আছে, কিন্তু তার জন্ম শতবার্ষিকীতে হাজার হাজার কোটি টাকা এবং আফ্রিকার জেনারেলদের মতো, আফ্রিকার স্বৈর শাসকদের মতো তার স্ট্যাচু নির্মাণ করে আমি হাজার হাজার কোটি টাকা খরচ করবে, এটি কিন্তু আমি যেমন ভারতে আমি বহুবার গেছি, কই ভারতে মহাত্মা গান্ধী নিয়ে তো এত কিছু নেই। এই যে পাড়ায় মহল্লায় সব জায়গায় মূর্তি এই কি বলে স্ট্যাচু বসিয়ে দেয়, এই সংস্কৃতি আফ্রিকা আছে, এখানে কিন্তু এই সংস্কৃতি নাই, কিন্তু সেটি করেছে। এই যে লুটপাটের সংস্কৃতি, যে লুটপাটকে যে একটা স্বাভাবিকভাবে, যেমন পতিত প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তার পিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করেছে, এবং তিনি বলেছেন এর বাইরেও তো অনেক কিছু আছে। এবং এই গত দুর্নীতির একটা সবচেয়ে বাজে দিক ছিল যে এর অত্যন্ত সফলতার সঙ্গে, এবং এখনো যেমন ধরুন বেনজিরের কথা বলা হচ্ছে, সাবেক আইজিপি বেনজির সাহেবের কথা বলা হচ্ছে, তিনি দুর্নীতি করেছে, তার দুর্নীতি কিন্তু একা করতে পারেন, তার অ্যাসোসিয়েট ছিল, তাদের কথা কিন্তু বলা হচ্ছে না। যেমন এই যে 400 কোটি টাকা দুর্নীতি করেছেন পিয়ন, এর সাথে কিন্তু অনেকে জড়িত ছিলেন, তাদের কথা কিন্তু বলা হচ্ছে না। সুতরাং এটি দুর্নীতি শহরে এই দেশটা দুর্নীতিমুক্ত করা যাবে না, কারণ মানুষ তো এই দেশেই সবাই, যে দলই করুক, মানুষ কিন্তু এই ভূখণ্ডের। সুতরাং আমি মনে করি যে লক্ষ্য নিয়ে ছাত্র আন্দোলন করেছে, জনতা করেছে, বিএনপি 15.5 বছর ধরে নানা অত্যাচার নির্যাতন সহ্য করে আন্দোলন করেছে, অন্যান্য দলগুলোও করেছে। সুতরাং একটি ভালো বাংলাদেশ কিন্তু আমরা চাই। খুব সংক্ষেপে আর একটু জানতে চাচ্ছিলাম, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা তো মুক্তিযুদ্ধে আমাদের সহযোগী ছিল, অনেক ধরনের সাপোর্টও হয়তো দিয়েছে, কিন্তু সেই বাতাবরণে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতেও যে তারা সেই জিনিসগুলো বারংবার আনে, এবং অনেক ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সার্বভৌমত্ব এবং নিষ্পেষণের সাথে অনেক কিছু যুক্ত করে ফেলে, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? এটি অত্যন্ত নিন্দনীয়। ভারত এখন যে ভূমিকা পালন করে, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, এটিও যেরকম সত্য, ভারত নিজের প্রয়োজনে করেছে, এটিও কিন্তু সত্য। কারণ ভারতের দুপাশে পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। সেক্ষেত্রে ভারতের টার্গেটই ছিল যেভাবে হোক পাকিস্তানকে আমার ভাগ করতে হবে, ভাঙতে হবে, সেটি তারা করেছে। মুক্তিযুদ্ধ আমরা যেমন আমাদের প্রয়োজন, ভারত সহযোগিতা করেছে, আমাদের অনেকে গিয়ে আশ্রয় নিয়েছে, যদিও 1 কোটি বলা হয়, ফিগারটা কিন্তু সঠিক না। 1 কোটি শরণার্থী যে বলা হয়, আমাদের এখানে নানা কিছু ভুল শেখানো হচ্ছে। 1 কোটি শরণার্থী যে বলা হয়, এটি এই ফিগার সঠিক না, কিন্তু অনেক কম। যাই হোক, কিন্তু ভারত তাদের প্রয়োজনে করেছে, এবং আমরা নিশ্চয়ই বেনিফিট হয়েছে, আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা যে এখানে স্টুডিওতে কথা বলছি, ওনারা দেশ স্বাধীন করেছিলেন বলে, নাহলে হয়তো এই সুযোগও পেতাম। সুতরাং আমি ভারতকে নিঃসন্দেহে সেই জন্য তাদের ক্রেডিট দিই, বাট তারা যে ভূমিকা এখন পালন করছে এবারে তাদের দোষ না, কারণ গত 15.5 বছর যে সরকারটি ছিল, তাদের এত নতজানু ছিল, তারা যা ইচ্ছে তাই করেছে। সুতরাং এখন একটু বাধা পেয়েছে। এই যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের এই যে রাজনীতি, হ্যাঁ, অনেকেই মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কথা বলেন, অনেকে শহীদদের নিয়ে কথা বলেন, বীরাঙ্গনাদের নিয়ে কথা বলেন, আপনি শরণার্থীদের কথা বলছেন, এগুলোকে এতই দুষ্কর যে যারা বলে তাদের বাইরেও তো একটা বড় জনগোষ্ঠী রয়েছে, এগুলো কেন সঠিক তথ্যটা আমরা জানতে পারছি না? এটি সাহসের দরকার আসলে অনেক, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে এত বেশি রাজনীতি, কিছু কিছু মানে কি সঠিক বিষয় না, এটা আমি সাধারণ জ্ঞানে বুঝবো, কিন্তু এমনভাবে এস্টাবলিশ করা হয়েছে, যেমন আপনি যখন কথা বলতে যাবেন আমি একটা সঠিক ইতিহাস চাই, তখনই আপনাকে বলা হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। যেমন গত 15.5 বছর যারা আওয়ামী লীগ করে নেয় তারাই মুক্তিযুদ্ধের পক্ষে, সেটা সত্য না, এটা সত্য না আসলে। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তাদের নেতারা অনেকে যে ফুর্তি করেছে কলকাতায়, এরকম অভিযোগও কিন্তু আছে, সেগুলো আমি আর এখানে তুলতে চাই না। বাট এদেশের সাধারণ মানুষ, আমি একটু আগেই বললাম, সব মানুষ তো মুক্তিযোদ্ধা, কিন্তু আওয়ামী লীগ একটি কি বলে যে একটি বিষয় এস্টাবলিশ করেছে, তারা বাদে কেউ মুক্তিযোদ্ধা না। এবার রাজাকার যদি আওয়ামী লীগ করে তাহলে মুক্তিযোদ্ধা, কোনো অসুবিধা নাই কিন্তু। জি, শীতল মোনা উর্ফি
আমরা আশা করব হয়তো নতুন প্রজন্ম, সাহসী প্রজন্ম, তারা এই যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের যে রাজনীতি তা থেকে আমাদের একটা সময় বের করে নিয়ে আসতে পারবে। আপনার বক্তব্যে যে জায়গাটা খুব ভালো লেগেছে যে আপনি 24, 34, 44 মানে পরিবর্তনের হাওয়া যদি না লাগে আবার শিক্ষার্থী সমাজ হয়তো প্রতিরোধ করবে। তা এই যে আপনার কি মনে হয় যে আপনি এই জুলাই অভ্যুত্থান যদি আমরা বলি, এটা বাংলাদেশের রাজনৈতিক ধারায় কোনো সত্যিকার অর্থে পরিবর্তন আনবে? পরিবর্তন আনবে কি আনবে না আসলে সেটা এখনই প্রেডিক্ট করা আসলে হয়তো ঠিক না, কিন্তু পরিবর্তন এনেছে সেটা আমি বলতে পারি। কারণ পরিবর্তন কেন যদি সেটা বলি, কারণ মানুষ, আমি কিছু ডেটা দেখছিলাম লাস্ট 3 দিন আগে হয়তো একটা প্রোগ্রামে, যে সেখানে মানুষ বলেছে যে তারা আসলে কোন দলকে চায়। তো সেই চাওয়ার প্রেক্ষিতে মাত্র 16% মানুষ বলেছে তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, মানে প্রধানমন্ত্রীতে আসলে বিএনপিকে বা রাষ্ট্রীয় পাওয়ারে বিএনপিকে দেখতে চায়। একটা বিশাল সংখ্যক মানুষ। আপনি জরিপটি কোথায় দেখেছেন? জি, আপনি এই জরিপটি কোথায় দেখেছেন? এটা একটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে একটা প্রোগ্রাম ছিল। সেখানে বাংলাদেশ প্রেস সচিবের বর্তমানে যে প্রেস সচিব উনিও ছিলেন এই প্রোগ্রামটিতে। আমি জাস্ট একজন পরিদর্শক হিসেবে এখানে ছিলাম, আমি দেখছিলাম আসলে মেইনলি পুরো জিনিসটা। তো প্রোগ্রামটাতে আসলে ওনারা দেখিয়েছেন যে জুলাই থেকে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মানুষের পরিবর্তনটা আসলে কিভাবে হয়েছে, মানুষ আসলে কি চায়। তো সেখানে তারা আসলে ডাটা নিয়ে কাজ করে। ওখানে কি বলেছে, সরি একটু ইন্টারাপ্ট করি, যে 16% এর বাইরে শুধু বিএনপিকে যায় 16%, অন্যরা কাকে চায় সেটা বলেছে কিছু? আমি ওটা নিয়েই বলছিলাম স্যার, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি বলছিলাম। প্লিজ বলুন। তো সেখানে প্রায় একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, মেবি 44% মানুষ বলেছেন তারা এখনই মন্তব্য করতে রাজি নন, তারা আসলে দেখতে চান যে পরিবর্তন আসলে কেমন হয়েছে বা পরিবর্তনটা কি। তো আসলে এই পরিবর্তনটা তারা কাদের কথা বলছেন? পরিবর্তনটা বলছেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কতটা গণতন্ত্র আছে, রাজনৈতিক দলগুলো কিভাবে নিজেদের পরিবর্তন করতে পারছে, সেই জায়গাটা হয়তো ওনারা দেখতে চান। মানে আমি যতটুকু আমি ওই পরিসংখ্যান থেকে বুঝতে পেরেছি। তো আমার কাছে মনে হয় যে এই যে পরিবর্তন মানুষের মধ্যে, যে আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে কাজ করছে সেই কাজের হিসেবে তারা ভোট দিবে বা তাদের ক্ষমতায় আনতে চাইবে, এই পরিবর্তনটাই আসলে বাংলাদেশের প্রয়োজন ছিল। এই পরিবর্তনটাই আসলে জুলাই আগস্ট আমাদের দিয়েছে। মানুষ এখন বুঝতে পারছে যে যদি কোনো রাজনৈতিক দল, সে যত বড় রাজনৈতিক দলই হোক না কেন, সেই রাজনৈতিক দল যদি আমার জন্য কাজ না করে, ইন্ডিভিজুয়াল আমি যদি সেখানে একটা অ্যাক্টর না হই, তাহলে সেই রাজনৈতিক দলকে আসলে ক্ষমতায় আনা শুধুমাত্র নামের জন্য, সেটা মানুষ এখন আর চাচ্ছেন না। এখন প্রশ্ন হলো আসলে কি মানুষ এটা পারবে কিনা করতে সামনে, সেটা আসলে দেখার বিষয় যে আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে পরিবর্তনটা আনবে নিজেদের মধ্যে। আমার মনে হয় বেশ কিছু জায়গায় তারা পরিবর্তন আনার চেষ্টা করছেন, তারা ওই ব্যারিয়ার্স গুলো ভাঙতে চাচ্ছেন, কিন্তু আসলে ওই ব্যারিয়ার্স গুলো এখন পর্যন্ত তাদের পক্ষে ভাঙা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চার কোনো কথা শুনছি না। আমরা তো এখনো শুনছি না যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যে তারা গণতন্ত্রের চর্চা করবেন, তারা জন আকাঙ্ক্ষা পূরণের জন্য কি কি কাজগুলো করবেন, কোনো রূপকল্পও নেই। কারণ আমরা জানি যে আজকে প্রধান উপদেষ্টাও বলেছেন হয়তো 2025-এর শেষের দিকে অথবা 26-এর প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তা রাজনৈতিক দলগুলোর চর্চা এবং কিছু কিছু জায়গায় হয়তো কিছু তারা কথা বলছেন, কিন্তু ইলেকশন ম্যানিফেস্টোর মতো এগুলোকে আবার সেই ব্যর্থতা বা আমাদের আশা আকাঙ্ক্ষার যে মানে পূরণ না হওয়ার জায়গায় রয়ে যাবে। যদি পেসিমিস্টিক ভাবে বলি তাহলে মনে হয় যে হয়তো এই পরিবর্তনগুলো আসবে না, কিন্তু লার্জার একটা বিগার পিকচারে আমি আশা করি যে এই পরিবর্তনগুলো তারা আনবেন। কেন আসবে না সেটা বলছি, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি একটা জায়গায় হামলা হয়েছে ড্রাইভারের উপরে, এবং সেখানে একজন সাংবাদিকও ছিল, আন্তর্জাতিক মানের একজন সাংবাদিক ছিলেন। তিনি তার ফেসবুক পোস্টে নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, এবং তার প্রেক্ষিতে বিএনপি রাজনৈতিক দল তারা একটা অ্যাকশন নিয়েছেন যে তাদের ওই ব্যক্তিকে তারা সরিয়ে ফেলছে। কিন্তু স্যার আপনি যদি খুব ভালোভাবে সেই জায়গাটা পড়েন তাহলে সেখানে কোথাও দেখবেন না যে ড্রাইভারের উপরে হামলা করা হয়েছে সেই ড্রাইভারের জন্য তারা বেসিক সরি ফিল করেছে, তারা আসলে সরি ফিল করে নাই সেই ড্রাইভারের জন্য। আমি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পরিবর্তনটা দেখতে চাই যে তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জনগণকে, সে যে কোনো ক্লাস থেকে বিলং করুক না কেন, সেই ব্যক্তির
যে অধিকার সেই ব্যক্তির প্রতি যদি কোনো অবিচার হয় তার বিরুদ্ধে তারা কথা বলবে। আমি এমন রাজনৈতিক দল আসলে আশা করি, কিন্তু সেই জায়গা থেকে আমি আসলে তেমন পরিবর্তন দেখছি না। তাই আমি বলছি আসলে যে 24 থেকে হয়তো আমরা শিখেছি যে মানুষের মতামতকে কিভাবে গ্রহণ করতে হয়, কিন্তু যে পরিবর্তনের কথা বলছি সেটা আসলে তাড়াতাড়ি আসা সম্ভব কিনা আমি আসলে সেই পরিবর্তন দেখতে পাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন বাস্তবতায় বিজয় দিবস, আমাদের মুক্তিযুদ্ধের যে গৌরবময় ইতিহাস, তারপরে অনেকগুলো বছর চলে গেছে। এই জুলাই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। মুক্তিযোদ্ধা বলি বা আমাদের দেশের সাধারণ জনগণ বলি বা সংবিধানের যে স্পিরিটই বলি না কেন, তার অনেক কিছুই আমরা এখনো বাস্তবে রূপ দিতে পারিনি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় যে বিষয়টা সবসময় যে একই রকম রাখা সম্ভব হবে তা না। যে জনতা জেগেছে সেই জনতা জাগ্রতই রয়েছে। যদি আবার কোনো অপশক্তি তা রুখে দিতে চায়, হয়তো তারা আবার সেই পথে প্রতিরোধ গড়ে তুলবে। সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি।